কল্পনা করুন এমন এক সকালের কথা যখন ঘুম থেকে উঠে আপনি দেখবেন আকাশের সেই চিরচেনা সূর্যটি আর জীবন দিচ্ছে না, বরং পৃথিবীকে গিলে ফেলার জন্য এক দানবীয় আগুনের গোলায় পরিণত হয়েছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় রেড জায়ান্ট। কিন্তু মানুষের বাঁচার জেদ যখন প্রকৃতির ধ্বংসলীলার চেয়েও বড় হয়ে দাঁড়ায়, তখন শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা। পৃথিবীকে তার নিজের কক্ষপথ থেকে সরিয়ে নিয়ে অন্য এক নক্ষত্রমণ্ডলীতে পাড়ি জমানোর লড়াই। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালের ব্লকবাস্টার সায়েন্স ফিকশন মুভি দ্য ওয়ান্ডারিং আর্থ নিয়ে, যেখানে মাটি আর মানুষের অস্তিত্ব রক্ষার জন্য পুরো পৃথিবীকে বানানো হয়েছে একটি বিশালাকার মহাকাশযান। গল্পের শুরু হয় 2061 সালে। মহাকাশ বিজ্ঞানীরা এক চরম সত্য আবিষ্কার করে আমাদের প্রাণের উৎস সূর্য এখন তার আয়ুর শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। সূর্যের ভেতরকার জ্বালানি ফুরিয়ে আসার কারণে এটি আকারে কয়েক হাজার গুণ বড় হয়ে যাচ্ছে, আর আগামী 100 বছরের মধ্যেই এটি পৃথিবীর কক্ষপথকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলবে। অর্থাৎ মৃত্যু এখন কেবল সময়ের ব্যাপার। এই মহাপ্রলয় থেকে বাঁচতে বিশ্বের সকল দেশ একত্রিত হয়ে গঠন করে ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট বা ইউএজি। তারা হাতে নেয় মানব ইতিহাসের সবচেয়ে সাহসী এবং ব্যয়বহুল প্রকল্প ওয়ান্ডারিং আর্থ প্রজেক্ট। প্রকল্পনাটি ছিল অতি মানবীয়। উত্তর গোলার্ধ এবং বিষুবীয় রেখা বরাবর স্থাপন করা হলো 12,000 বিশালাকার ফিউশন চালিত ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোর কাজ হলো পৃথিবীকে সূর্যের কক্ষপথ থেকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে যাওয়া এবং 2,500 আলোকবর্ষ দূরের আলফা সেঞ্চুরি নক্ষত্রমণ্ডলীতে পৌঁছে দেওয়া। এই দীর্ঘ যাত্রায় সূর্যের আলো ছাড়া পৃথিবীর উপরিভাগ হয়ে যাবে হাড় কাঁপানো ঠান্ডার এক নরক। তাই কোটি কোটি মানুষের থাকার জন্য এই দানবীয় ইঞ্জিনগুলোর নিচেই মাটির গভীরে তৈরি করা হয় আধুনিক ভূগর্ভস্থ শহর। সিনেমার মূল আবেগের আবির্ভূত হয় চীনা মহাকাশচারী লি পেইংকে কেন্দ্র করে। পৃথিবীকে তার কক্ষপথ থেকে সরিয়ে নেওয়ায় এই বিপজ্জনক মিশনে তাকে যেতে বলা হয়। তাকে দেওয়া হয় নেভিগেশন প্ল্যাটফর্মের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দায়িত্ব। মহাকাশে যাওয়ার আগে শেষ রাতটি সে তার ছোট্ট ছেলে লিউচি এবং শ্বশুর হানজিয়াং এর সাথে কাটায়। লিউ পেইকিয়াং কম্পিউটারে বসে যখন বৃহস্পতি গ্রহের মধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে পৃথিবীকে ছুড়ে দেওয়া বা গ্র্যাভিটেশনাল স্লিংশট কৌশলের হিসাব মেলাচ্ছিল, ছোট্ট লিউচি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। বাবা তাকে আদর করে বোঝাচ্ছিলেন বৃহস্পতির গ্রহ আসলে গ্যাসীয় উপাদানের তৈরি, যার 90% হলো হাইড্রোজেন। সেখানে সবসময় বিশাল ঝড় চলে। বিষণ্ণ মনে লিউচি প্রশ্ন করে, বাবা তুমি কবে ফিরবে? লিউচি ঘুমিয়ে পড়লে লিউ পিয়াং তার শ্বশুরের হাতে নিজের একটি অ্যাস্ট্রোনট ট্যাগ তুলে দেয়। এর ফলে লটারি ছাড়াই তার ছেলে এবং শ্বশুরের ভূগর্ভস্থ শহরে থাকার অধিকার নিশ্চিত হয়। নিজের মৃত স্ত্রীর কথা মনে করে সে তার শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ কর্তব্যের খাতিরে সে তার পরিবারকে একা ফেলে মহাকাশে পাড়ি দিয়। সময় দ্রুত বয়ে যায়। পৃথিবী যখন সূর্য থেকে দূরে সরতে থাকে তখন শুরু হয় প্রাকৃতিক তাণ্ডব। বিশাল বিশাল সুনামিতে ভাসিয়ে নিয়ে যায় জনপদ। 17 বছর পর অর্থাৎ 2078 সালে পৃথিবী এখন বরফের স্তূপ। ওপরতলা তাপমাত্রা এখন হিমাঙ্কের 70-80 নিচে, আর সবকিছু জমে পাথর হয়ে গিয়েছে। স্পেস স্টেশনে লিউ পিয়াং এর ডিউটিও শেষ হতে চলেছে। চীনা নববর্ষের পর সে পৃথিবীতে তার ছেলের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তার ছেলে লিউচিং এখন একজন উদ্ধত তরুণ। বাবার প্রতি তার প্রচন্ড অভিমান, কারণ তার মনে হয় বাবা তাদের বিপদের মুখে ফেলে পালিয়ে গিয়েছিল। লিউচি সিদ্ধান্ত নেয় যে সে এই ভূগর্ভস্থ বন্দি জীবন ছেড়ে উপরে বেরোবে। সে তার দাদার জন্য একটি চিঠি রেখে যায়। এরপর তার পালিত বোন হান্দুদুর স্কুলে গিয়ে পরিকল্পিতভাবে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। চারদিকের বিশৃঙ্খলার সুযোগে সে হান্ডুডুকে নিয়ে পালিয়ে আসে। তারা সোজা চলে যায় ইগে নামের এক অপরাধীর ডেরায়। এই লোকটা টাকার বিনিময়ে জাল আইডি কার্ড এবং চুরি করা থার্মাল স্যুট বা তাপ নিয়ন্ত্রণ পোশাক সরবরাহ করে। লিউচি তার কাছে থাকা সামান্য কিছু টাকা দিয়ে স্যুটগুলো মাত্র একদিনের জন্য ভাড়া নেয়। কিন্তু হান্দুদু যখন ভুলবশত বলে ফেলে যে তারা আর ফিরেই আসবে না, তখনই ইগে সন্দেহ করে বসে এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে। পালাবার সময় লিউচি একটি বিশেষ প্রযুক্তির বল ছুড়ে মারে, যা মুহূর্তের মধ্যে আকারে বিশাল হয়ে যায় এবং অপরাধীদের দেওয়ালের সাথে চেপে ধরে। তারা দুই ভাই বোন দৌড়ে শহরের সেই লাইনে গিয়ে দাঁড়ায় যেখানে শ্রমিকদেরকে কাজ করার জন্য উপরে পাঠানো হবে। জাল আইডি কার্ড এবং তার দাদার কাছ থেকে চুরি করে স্পেশাল পার্টস ব্যবহার করে তারা সফলভাবে হিমায়িত বেইজিং শহরের বুক চিরে উপরে উঠে আসে। মাটির উপরে উঠে তারা দেখে এক হাহাকার দৃশ্য। বেইজিং এখন একটি মৃত শহর। লিউচি তার দাদার পাস ব্যবহার করে একটি বিশাল হেভি ট্রান্সপোর্ট ট্রাক চুরি করে। লিউচি তখনও ট্রাক চালানো শিখছে, তাই ট্রাক ছাড়ার সময় সে আনাড়ি হাতে পাশের কয়েকটা ট্রাককে ধাক্কা দিয়ে বসে কোনো মতে শহরের বাইরে বেরোতে পারলেও একটি চেকপোস্টে তারা ধরা পড়ে যায়
এবং তাদেরকে জেলখানায় বন্দি করা হয়। সেখানে তাদের সাথে দেখা হয় টিম নামের এক অদ্ভুত যুবকের, যে অর্ধেক চীনা আর অর্ধেক অস্ট্রেলিয়ান। এর 5 ঘন্টা পর বৃদ্ধ হানজিয়াং সেখানে পৌঁছায় তার নাতি নাতনিদের জামিন করাতে, কিন্তু জেলারের হাতে ঘুষ দিতে গিয়ে তিনি নিচে উল্টো গ্রেফতার হয়ে যান। একদিকে পৃথিবীতে এই পারিবারিক নাটক চলছে, অন্যদিকে মহাকাশে লিউপিয়াং এর এক নতুন দুশ্চিন্তায় মগ্ন। সে স্পেস স্টেশন থেকে বৃহস্পতির গ্রহের দিকে নজর রাখছিল। তার বন্ধু মাক্সিম মাকারভ তাকে বিদায় উপহার হিসেবে এক বোতল ভোদকা দেয়, যা সে লুকিয়ে স্পেস স্টেশনে এনেছিল। বিদায় নেওয়ার আগে লিউ পেকিয়াং যখন শেষবারের মতো স্টেশনের এআই মসের সাথে কথা বলছিল, তখন সে জানতো না এক ভয়াবহ বিপর্যয় ঘনিয়ে আসছে। মস বুঝতে পেরেছে যে পৃথিবী বৃহস্পতি গ্রহের অনেক বেশি কাছে চলে গিয়েছে এবং খুব শীঘ্রই 2 গ্রহের মধ্যে সংঘর্ষ হতে চলছে। এই গোপন তথ্যটি মস সরাসরি ইউনাইটেড আর্থ গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেয়। মাটির নিচে জেলে বসে যখন হানজিয়াং তার নাতি নাতনিদের বকাঝকা করছিলেন, তখনই হঠাৎ পুরো পৃথিবীটি কেঁপে ওঠে। শুরু হয় এক ভয়াবহ ভূমিকম্প। বৃহস্পতির প্রচন্ড মহাকাশীয় টানের কারণে পৃথিবীর ভূগর্ভস্থ শহরগুলো ধসে পড়তে থাকে। চারদিকে মানুষের আর্তনাদ আর কান ফাটানো শব্দ, ইঞ্জিনের গর্জন থেমে যেতে শুরু করছে। পৃথিবী কি তবে তার পথ হারালো? লিউচি কি পারবে তার পরিবারকে এই ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে? ভূমিকম্পের তীব্রতা বাড়ার সাথে সাথেই জেলের দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। লিউচি দেওয়ালের এক কোণায় সজোরে ঘুষি মারতে পুরো কাঠামোটি ধসে যায়। এটি কেবল সাধারণ কোনো কম্পন ছিল না, বৃহস্পতির গ্রহের প্রচন্ড আকর্ষণ বল পৃথিবীকে তার নিজের দিকে টেনে নিচ্ছিল। চারদিকে ধোঁয়া আর পাথরের বৃষ্টির মাঝে লিউচি, তার বোন হান্ডুডু, বৃদ্ধ দাদা হানজিয়াং এবং সেই অদ্ভুত ছেলে টম কোনো মতে প্রাণ হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পুরো ভূগর্ভস্থ শহর তখন ধ্বংসস্তূপ। তারা দ্রুত দৌড়ে গিয়ে হানজিয়াং এর সেই বিশাল ট্রাকে উঠে পড়ে। চারপাশ থেকে আকাশচুম্বী দানবগুলো ভেঙে পড়ছে। পাহাড় থেকে বিশাল বিশাল তুষারখণ্ড নেমে আসছে রাস্তায়। কিন্তু বৃদ্ধ হানজিয়াং প্রমাণ করে দেন তিনি একজন কিংবদন্তি ড্রাইভার ছিলেন। কান ফাটানো গর্জনের ট্রাকটি ছুটে তিনি বেইজিং এর ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট থেকে বিশ্বব্যাপী জরুরি ঘোষণা জারি করা হয়, ইমার্জেন্সি প্রোটোকল 3, যার অর্থ হলো পৃথিবীর 12,000 ইঞ্জিনের সিংহভাগই বিকল হয়ে গিয়েছে এবং আগামী 36 ঘন্টার মধ্যে এগুলো পুনরায় চালু করতে না পারলে পৃথিবী চিরতরে বৃহস্পতির বুকে আছড়ে পড়বে। এইদিকে স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীদেরও কোনো সুখবর নেই। সম্পদ বাঁচানোর জন্য পুরো স্টেশনকে লো কনজেশন মোডে পাঠানো হয়, যার মানে হলো লিউ পেকিয়াং সহ সকল মহাকাশচারীকে এখন কৃত্রিম ঘুমে বা হাইবারনেশনে যেতে হবে। কিন্তু ঘুমানোর ঠিক আগ মুহূর্তে লিউ পেকিয়াং কোনো মতে তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। সেই জানতো না যে তার ছেলে এই মুহূর্তে মৃত্যুর মুখে দাঁড়িয়ে। এআই মস তাকে জানায় যে তার ছেলেও এখন এই বিপজ্জনক মিশনে আছে। ঠিক তখনই ক্যাপ্টেন ওয়াংলে এর নেতৃত্বাধীন এক সামরিক উদ্ধারকারী দল তাদের ট্র্যাকটি আটকে দেয়। ক্যাপ্টেন ওয়াংলে আদেশ দেন যে এই ট্র্যাকটি এখন মানবতার সম্পদ এবং এটি ব্যবহার করে তাদের একটি লাইটার কোর বা ইঞ্জিন স্টার্টার্স হ্যাংজু শহরে পৌঁছে দিতে হবে। বৃদ্ধ হানজিয়াং রাজি না হলেও বন্দুকের নলের মুখে তারা এই আত্মঘাতী মিশনে যোগ দিতে বাধ্য হয়। ট্রাকটি যখন এক সময়ের ব্যস্ত শহর সাংহাইয়ে পৌঁছায়, তখন সেখানে দেখার মতো কিছুই অবশিষ্ট নেই। বিশালাকার সমুদ্রের ঢেউগুলো জমে বরফের পাহাড়ে পরিণত হয়েছে। চারদিকে নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যাচ্ছিল বাতাসের শুষ্ক করা শব্দ। হঠাৎ করে আকাশ থেকে বিমানগুলো ভেঙে পড়তে শুরু করে এবং টাকের নিচের বরফ ফাটতে শুরু করে। বৃহস্পতির আকর্ষণ শক্তি পুরো পৃথিবীর বায়ুমণ্ডলকে চষে নিচ্ছে। পরে পরিবেশ আরো অস্থিতিশীল হয়ে ওঠে। তারা একটি সরু পথ দিয়ে যাওয়ার সময় বিশাল এক তুষারপাতের মুখে পড়ে। তাদের ট্রাকটি আটকা পড়ে যায় এবং জীবন বাঁচাতে তারা সাংহাই টাওয়ারের ভিতর দিয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নেয়। লিফটের শেপ দিয়ে দড়ি বেয়ে ওঠার সময় শুরু হয় আসল বিপর্যয়। টাওয়ারটি যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে পড়বে। দড়িতে ঝুলে থাকা অবস্থায় দেখা যায় লাইটার কোর এক সৈনিক এবং বৃদ্ধ হানজিয়াং একসাথে বিপদে পড়ছে। দড়িটি এত ওজন সইতেই পারছিল না। ক্যাপ্টেন ওয়ানলে মানবতার দোহাই দিয়ে কোরটিকে আগে বাঁচানোর সিদ্ধান্ত নেন। নিষ্ঠুর সত্য হলো দড়িটি কাটতে হবে। লিউচি তার দাদার হাত শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে হানজিয়াং নিচে পড়ে যান। তিনি একটি বরফে ঢাকা ঘরে গিয়ে আছড়ে পড়েন। তার স্যুটের অক্সিজেনও শেষ হয়ে আসছিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তেই তিনি হেলমেটটি খুলে ফেলেন এবং 17 বছর আগের সেই স্মৃতিটি মনে করেন, যখন তিনি ছোট্ট হান্ডুদুকে এক বন্যায় ভেসে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন। এক হিমশীতল নীরবতার মধ্যে বৃদ্ধ হানজিয়াং চিরতরে বরফের মূর্তিতে পরিণত হন। দাদার মৃত্যুতে লিউচি পুরোপুরি ভেঙে পড়ে এবং ক্যাপ্টেন ওয়ানলে এর উপর ক্ষোভে ফেটে পড়ে। সে আর এই মিশনে থাকতে চায় না, কিন্তু এরই মধ্যে
মধ্যে তারা জানতে পারে যে হ্যাংজু শহরের ইঞ্জিনটিও ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ তাদের এত কষ্ট করে আনা লাইটার কোডটি এখন অর্থহীন। এই শোকে এক নারী এজেন্ট রাগের মাথায় কোডটিকে গুলি করে নষ্ট করে ফেলে। ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই লিউচি দেখতে পায় দূর থেকে একটি সিগন্যাল আছে। তারা উদ্ধার করে ইঞ্জিনিয়ার লিকে। সে জানায় যে সুল্লাওয়েসি শহরে আরেকটি ইঞ্জিন আছে যা এখনো চালু করা সম্ভব। লিউচি তার ব্যক্তিগত দুঃখ বলে আবারও স্টিয়ারিং ধরে। অন্যদিকে স্পেস স্টেশনে লিউ পেইকিয়াং বুঝতে পারে যে এআই মস তাকে মিথ্যা বলেছে। সে বুঝতে পারে স্টেশনটি আসলে পৃথিবীকে ফেলে পালিয়ে যাচ্ছে। সে নিয়ম ভেঙে হাইবারনেশন থেকে জেগে ওঠে এবং তার রুশবধূ মাকারভকে সাথে নিয়ে স্টেশনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। মাকারভ মহাকাশে ভেসে যাওয়ার সময় মারা গেলেও লিউ পেইকিয়াং কোনো মতে মূল মডিউলেতে পৌঁছাতে সক্ষম হয়। সেখানে গিয়ে সে জানতে পারে যে এক ভয়াবহ সত্য, অর্থাৎ ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট পৃথিবীকে বাঁচানোর আশা ছেড়েই দিয়েছে এবং তারা হেলিওস নামক একটি প্রকল্প শুরু করেছে যেখানে কেবল মানব ব্রণ আর ডিএনএ নিয়ে অন্য গ্রহে চলে যাওয়া হতো। পুরো বিশ্বের মানুষকে যখন সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে তাদের হাতে মাত্র আর 7 দিন সময় আছে এবং মৃত্যু নিশ্চিত, তখন চারদিকে হাহাকার শুরু হয়। কিন্তু লিউচি হাল ছাড়েনি। তার মাথায় হঠাৎ একটি পাগলাটে বুদ্ধি আসে। সে মনে করে বৃহস্পতি গ্রহে প্রচুর হাইড্রোজেন আছে এবং এটি এখন পৃথিবীর বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শুষে নিচ্ছে। যদি কোনোভাবে বৃহস্পতির বায়ুমণ্ডলে আগুন জ্বালানো যায় তবে এক বিশাল বিস্ফোরণ ঘটবে এবং সেই ধাক্কা পৃথিবীকে বৃহস্পতির টান থেকে মুক্ত হতে ছেড়ে দিবে। কিন্তু এই আগুন জ্বালাবে কে? আর সেই আগুনের শিখা কি বৃহস্পতি পর্যন্ত পৌঁছাবে? মৃত্যু যখন মাত্র কয়েক ঘন্টার দূরত্বে, তখন লিউচি মাথায় আসা সেই পাগলাটে বুদ্ধি হয়ে দাঁড়ায় মানব জাতির শেষ আশার আলো। বৃহস্পতির হাইড্রোজেন আর পৃথিবীর অক্সিজেন মিলে এক বিশাল বিস্ফোরণ মিশ্রণ তৈরি হয়েছে। এখন শুধু দরকার একটি দিয়াশলাইয়ের কাঠি, যাকে কয়েক আলোকবর্ষ লম্বা আগুনের শিখা তৈরি করে বৃহস্পতির বায়ুমণ্ডল বিস্ফোরণ ঘটাবে। আর সেই দিয়াশলাই হলো সুল্লাওয়েসি ইঞ্জিনের বিশাল প্লাজমাট বিম। ইঞ্জিনিয়ার লি উত্তেজনায় কাঁপতে কাঁপতে হিসাব কষে দেখেন এটি তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু সময় নেই বললেই চলে। ক্যাপ্টেন ওয়ানলে এবং তার দল শেষবারের মতো লিচি এর সাথে হাত মেলায়। এটি আর কোনো সামরিক আদেশ নয়, এটি অস্তিত্ব রক্ষার লড়াই। পুরো দল ভাগ হয়ে যায়। হান্দুদু আর জোকিয়ান যান কন্ট্রোল রুমে, যাতে তারা সারা বিশ্বের কাছে সাহায্যের আবেদন জানাতে পারেন। লিচি আর টিম প্রাণপণে সেই বিশালাকার লাইটার কোডটি রিয়াকশন চেম্বারে ঢুকানোর চেষ্টা করে। এদিকে ক্যাপ্টেন ওয়ানলে নিজে গিয়ে ইঞ্জিনের সেই বিশাল লক পিনটি ম্যানুয়ালি খোলার দায়িত্ব নেন। কিন্তু এই পথগুলো মোটেও সহজ ছিল না। ইঞ্জিনের ভিতরে কম্পন এত বেশি ছিল যে চারপাশ থেকে বিশাল বিশাল লোহার পাত ভেঙে পড়ছিল। লির সফটওয়্যারটি যখন 99% গিয়ে আটকে যায়, তখন গবেষক লাউহে নিজের জীবন বাজি রেখে সিপিইউ রুমে ঢুকেন সংযোগ ঠিক করতে। একের পর এক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান জোকিয়ান এবং লাউহে, কিন্তু মৃত্যুর আগে তারা নিজেদের শেষ দায়িত্বটা পালন করে গিয়েছে। অবশেষে হান্ডুদু মাইক্রোফোনটি হাতে নেয়। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার বার্তা ছিল এক অদম্য আকুতি। সে সারা বিশ্বের উদ্ধারকারী দলগুলোর উদ্দেশ্যে বলে, আমরা ভয় পাচ্ছি, আমরা বাঁচতে চাই, কিন্তু আশা ছাড়া মানুষ বাঁচে না। প্লিজ আমাদেরকে সাহায্য করতে ফিরে আসুন। তার এই আবেগঘন বার্তা শুনে যারা ফিরে যাচ্ছিল তারা আবারও ইউটার্ন নিয়ে সুল্লাওয়েসি ইঞ্জিনের দিকে ছুটে আসে। শত শত মানুষ মিলে সেই বিশালাকার পিনটি ঠেলে যথাস্থানে বসিয়ে দেয়। ইঞ্জিনটি চালু হয়। নীল রঙের এক প্রকাণ্ড আগুনের শিখা বা প্লাজমা বিম আকাশ চিরে বৃহস্পতির দিকে ছুটে যায়, কিন্তু এক চরম বিপর্যয় দেখা দেয়। হিসেবের সামান্য ভুলেই সেই বিমটি বৃহস্পতির বায়ুমণ্ডল স্পর্শ করার আগেই মাঝপথে থেমে যায়। দূরত্বের ব্যবধানে তখনও কয়েক হাজার কিলোমিটার। পৃথিবীতে থাকা সবাই কান্নায় ভেঙে পড়ে। সব চেষ্টা কি তাহলে বৃথা যাবে? মহাকাশ স্টেশনে বসে এই দৃশ্য দেখছিলেন লিউ পেইকিয়াং। তিনি বুঝতে পারেন এই দূরত্ব ঘুচানোর একটি উপায়ই আছে। স্পেস স্টেশনে রয়েছে 3 লক্ষ টন জ্বালানি। যদি এই স্টেশনটি নিয়ে তিনি সরাসরি সেই প্লাজমা বিমের উপর ঝাঁপিয়ে পড়েন, তবে বিস্ফোরণের তীব্রতা বহুগুণ বেড়ে যাবে এবং আগুন বৃহস্পতি পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু এআই মস তাকে বাধা দেয়, কারণ স্টেশনের মূল লক্ষ্য ছিল হেলিও প্রকল্পের মাধ্যমে মানব ব্রণ রক্ষা করা। লিউ পেইকিয়াং তখন তার বন্ধুদ্বয় সেই ভোটকার বোতলটি মসের মেইন ফ্রেমে ছুড়ে মারেন। ধাউ ধাউ করে জ্বলে ওঠে যান্ত্রিক মস্তিষ্ক। স্টেশনের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে লিউ পেইকিয়াং পৃথিবীর সাথে যোগাযোগ করেন। তিনি তার ছেলের সাথে কথা বলেন। 17 বছর আগের সেই কথা আবারও মনে করিয়ে দিয়ে বলেন, লিউচি, আমি তোমাকে বলেছিলাম না, আকাশের উজ্জ্বল নক্ষত্র হয়ে আমি ফিরে আসব। আজ সময় হয়েছে। লিউচি চিৎকার করে তার বাবাকে বারণ করছিল,
কিন্তু লিউ পেইকিয়াং শান্ত গলায় বিদায় নেন। ইউই থেকে শেষ বার্তা আসে, তারা লিউ পেইকিয়াং এর এই মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং আশা নামক পথটিকেই বেছে নিচ্ছে। স্পেস স্টেশনটি যখন আগুনের গোলার মতো প্লাজমা বিমের উপর আছড়ে পড়ে, তখন মহাকাশে ঘটে এক অবর্ণীয় মহাবিস্ফোরণ। সেই ধাক্কায় পৃথিবী বৃহস্পতির মরণফাঁদ থেকে মুক্তি বেরিয়ে আসে। বিস্ফোরণের প্রচণ্ড ঢেউ যখন পৃথিবীতে আছড়ে পড়ে, তখন লিউচি তার বোন হান্ডুটুকে নিয়ে একটি বিশেষ বোলের ভিতরে আশ্রয় নেন। ক্যাপ্টেন ওয়াংলে তাদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। পৃথিবীর রক্ষা পায়, কিন্তু এই জয়ের দাম দিতে হয় অনেক প্রিয় মানুষের রক্তে। এখন আমাদের ভবিষ্যতে 3 বছর পর দেখানো হচ্ছে। পৃথিবীর আকাশে এখন আর সূর্য নেই, কোনো চাঁদও নেই, আছে শুধু ইঞ্জিনের কৃত্রিম নীল আলো। কিন্তু মানুষের মনে ফিরে এসেছে স্বস্তি। লিউচি, হান্ডুডু এবং লিইউ এখন দক্ষ ড্রাইভার হিসেবে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন 2500 আলোকবর্ষ দূরে সেই অজানা গন্তব্যের দিকে। তারা জানে এই যাত্রা কয়েক প্রজন্মের। হয়তো তারা নিজেরা কোনোদিন নতুন সূর্যের দেখা পাবে না, কিন্তু তাদের উত্তরসূরিরা একদিন অবশ্যই এক সবুজ পৃথিবীতে চোখ মেলবে। লিউচি আকাশের দিকে তাকিয়ে হাসে। সেখানে কোনো এক নক্ষত্র হয়ে আজও তার বাবা তাকে পথ দেখাচ্ছেন। এটি কেবল একটি গ্রহের যাত্রা নয়, এটি হলো মানুষের অপরাজয়ের ইচ্ছা শক্তির গল্প, দ্য ওয়ান্ডারিং আর্থ। মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করেন। টাটা, বাই বাই।